আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর চোখের ওপর ভোজবাজি। সবার উপরে মানুষ সত্য, ঘোরতর সত্যি কথা। উপরওয়ালা যে প্রচণ্ডভাবে অমোঘ তা কে না জানে, কিন্তু মানুষ আর কতক্ষণ উপরে থাকতে পায়? উপরের মানুষটির কতক্ষণ আর উপরি উপায়ের সুযোগ থাকে? আপন কর্মদোষে আপনার থেকেই কখন নিচে নেমে পড়ে। আমরা তো হর্ষবর্ধনকে অদ্বিতীয় বলেই জানতাম, কিন্তু তিনি যে নিজ গুণে দ্বিতীয় স্থান অধিকার করতে পারেন তা কখনো আমার ধারণার মধ্যে ছিল না। ধারণাটা পাল্টালো ওর গিন্নির কথায়। যেতেই তিনি বেশ খাপ্পা হয়ে কথাটা জানালেন আমায়। বললেন, লোকটা তো একদিন বেশ চৌকসি ছিল, কিন্তু আপনার সঙ্গে মিশবার পর থেকেই দেখছি কেমন ধারা ভোঁতা মেরে যাচ্ছে। বুদ্ধিশুদ্ধি বলতে কিছু আর নেই। মৃদু প্রতিবাদের ছলে বলি, কিন্তু আমাকে তো আমি রীতিমতো ধারালো বলেই জানতাম। উনি যেমন ধার দিয়ে দিয়ে ধারালো, তেমনি ধার নেবার বেলায় আমারও তো আর জুড়ি হয় না। পাশ থেকে ফোড়ন কাটে গোবরা, ধারালো লোকের ধার ঘেঁষতে নেই কখনো। ধারে ধারে ঘষাঘষি হয়ে ধার খোয়ে ভোঁতা হয়ে যায় শেষটায়। তাই হয়েছে গিয়ে দাদার। তারপর সমস্ত কথা জানতে পারলাম সবিশেষ। হর্ষবর্ধনের চোখের ওপর ভোজবাজিটা ঘটে গেল কেমন করে? কেন কোন জাদুকরের মায়াদণ্ডেই হাওয়া হয়ে গেল অমন গাড়িটা? হয়েছিল কি, হর্ষবর্ধন গত সকালে চুল ছাড়তে গেছিলেন পাড়ার কাছাকাছি এক সালুনে। সালুনে কাল ভিড় ছিল বেজায়, তাকে অপেক্ষা করতে হয়েছে খানিকক্ষণ। অপেক্ষমান হর্ষবর্ধনের সামনে কতগুলো বইপত্র এনে দিয়েছে সালুনওয়ালা। চুপ করে বসে থাকবেন কেন বাবু? এই বইগুলো দেখুন ততক্ষণ। আপনার আগে তো আরও জনা তিনেক রয়েছেন, তাদের ছাঁটাই শেষ হলেই আপনাকে ধরবো। তারপর বইগুলো নিয়ে তিনি নাড়াচাড়া করছেন, এমন সময় অপরিচিত একজন এসে তার পাশে বসল। বসেই এক নমস্কার ঠুকলো তাকে। নমস্কার হর্ষবর্ধন বাবু। নমস্কার প্রতিধ্বনি সুরে বললেও লোকটা যে কে তা কিন্তু তার আদৌ ঠাউর হলো না। আপনি আমাকে চিনবেন না মশাই, আপনার প্রায় প্রতিবেশী বলতে গেলে। দুটো গলির ওধারে আমি থাকি, তবে আপনাকে আমি বেশ চিনি। আপনি আমাদের পাড়ার শীর্ষস্থানীয়, আপনাকে না চেনে কে? না না, কি যে বলেন, আমি নিতান্ত সামান্য লোক। আপনি অসামান্য, আপনি অসাধারণ। জানেন, পাড়ার ছেলে বুড়ো সকলে, ঈশ্বর ভদ্র সবাই, আমরা আপনার পদাঙ্ক অনুসরণ করি। এই দেখুন না, আপনাকে এই সালুনে ঢুকতে দেখে আমি এখানে দাড়ি কামাতে এলাম। নইলে নিজের বাড়িতেই তো কামাই রোজ, নিজের হাতেই কামিয়ে থাকি। আমি চুল ছাটাতে এসেছি। হর্ষবর্ধন কথাটা উড়িয়ে দিতে চান, বলেই তিনি বইগুলো ভদ্রলোকের দিকে এগিয়ে দেন। পড়তে দিয়েছে এগুলো, দেরি হবে এখানে চুল ছাটবার, দাড়ি কামাবার। হাত খালি নেই কারো, দেখছেন তো। পড়ুন এগুলো ততক্ষণ। এসব তো রহস্য রোমাঞ্চের বই, ভুতুরে অ্যাডভেঞ্চারের গল্প যত। পড়লে মাথার চুল খাড়া হয়ে ওঠে। কেন যে রাখে এগুলো সালুনে কে জানে। ওই জন্যই রাখে বোধহয়। মাথার চুল খাড়া হয়ে থাকলে ছাড়বার পক্ষে ওদের সুবিধা হয় সম্ভবত। একটা গভীর রহস্যের রোমাঞ্চকর সমাধান করে ওকে যেন একটু উৎফুল্লই দেখা দেয়। তা যা বলেছেন, ওই এলাকায় এই একটাই তো ভালো সালুন।
তবে এই বড় রাস্তার ওপরে পাড়ার থেকে অনেকটা দূরে রোজ রোজ আর কে এখানে দাড়ি কামাতে আসছে বলুন? এধার দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ঢুকতে দেখলাম বলেই। আপনার গাড়িটা কোথায় রাখলেন? গাড়ি? গাড়ি কই আমার? গাড়ি নেই বলেই তো এত ঝামেলা। দুবেলা গিন্নি বাড়ি মাথায় করছেন, সেই জন্যে। গাড়ি আর পাচ্ছি কোথায়? হর্ষবর্ধন নিজের দাড়িতে হাত বুলান। সে কি, আপনি পাচ্ছেন না গাড়ি? ভদ্রলোক তো রীতিমতন হতভম্ব। কই আর পাচ্ছি মশাই, 3 বছর হলো দরখাস্ত দিয়ে বসে আছি। তবে এবার একটু আশার সঞ্চার হয়েছে বটে। এতদিনে আমার নাম লিস্টির মাথায় এসেছে, সবার ওপরে আমার নাম। দেখে এলাম সেদিন, এইবার পাবো মনে হয়। ভরসা দেন ভদ্রলোক। পেলেও পেতে পারেন, মাথায় মাথায় হলে পাওয়া যায় কি না? হ্যাঁ, এজেন্টও সেই কথাই বলল যে আপনার গাড়ি পৌঁছে গেছে ডকে, 2-1 দিনের মধ্যেই মাল খালাস হয়ে আসবে। 1-2 বাদে এসে দাম চুকিয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। আপনি ভাগ্যবান। কি গাড়ি বলুন তো? উল্লসিত হন ভদ্রলোক। হর্ষবর্ধন জানান, ফিয়াট তো বলল, ফিয়াট না কি যেন। ফিয়াট? উপচে ওঠা উৎসাহ হঠাৎ যেন চুপসে গেল লোকটার। হর্ষবর্ধন জানতে উদগ্রীব, কীরকম গাড়ি মশাই? যাচ্ছে তাই। ফিয়াট না বলে আপনি ফিয়ারও বলতে পারেন। তার মানে? ফিয়ার মানে ভয়, ভয়ঙ্কর গাড়ি মশাই। সে কি, তবে যে খুব ভালো গাড়ি বলল এজেন্ট। ওরকম বলে ওরা, বেচতে পারলেই তো ওদের কমিশন, মোটামুটি লাভ যাকে বলে। তাই নাকি? বেশ বড় গাড়ি তো পেয়েছেন। বিগ ফিয়ার নাকি বেবি ফিয়ার? ভদ্রলোক জানতে চান। না, তেমনটা নাকি বড় হবে না বলল লোকটা, তবে নেহাত ছোটও নয়, তা বলে মাঝামাঝি সাইজের বলছে এজেন্ট। কজন চাপবার লোক বাড়িতে আপনার? 3 জন আমরা, আমি, আমার গিন্নি আর আমার ভাই গোবরা। এই তো মোট। ড্রাইভারকে ধরে জনাচারেক স্বচ্ছন্দে যেতে পারে, সেই রকম জানা গেল। কুলিয়ে যাবে তাহলে আপনাদের? তা যাবে, গোবরা ড্রাইভারের পাশেই বসবে না হয়, তার কি হয়েছে? আমরা কর্তাগিনি দুজনায় ভেতরে বসলাম, দুজনেই অবশ্যই আমরা একটু মোটার দিকে, তাহলেও মোটামুটি আমাদের চলে যাবে মনে হয়। মোটামুটি হন আর পাতলা পাতলি হন, আপনাদের চলে যাবে, বুঝলাম। তবে গাড়িটা যদি চলে তবেই না। কেন, গাড়ি কি চলবে না নাকি? কেন চলবে না? চালালেই চলবে, ঠেলে ঠুলে চালাতে হবে। ঠেলে ঠুলে চালালে কি না চলে বলুন? বাড়িতে আপনারা কজন আছেন বললেন? ড্রাইভারকে বাদ দিয়ে অবশ্যই, কারণ সে তো ধর্তব্যের বাইরে, কেননা সে তো স্টিয়ারিং ধরে বসে থাকবে কেবল। কজনা আছেন বললেন আপনারা? আমি, আমার বউ, আমার ভাই, তাছাড়া একটা বাচ্চা চাকর, এই 4 জন মোটমাট। ভদ্রলোক মুক্তকণ্ঠে বলে উঠলেন। 4 জনায় মিলে ঠেললে গাড়ি চলবে না আবার? বলেন কি, 4 জনায় চার্জ করলে বলে ঠেলে ঠুলে হাতিকেও চালিয়ে দেওয়া যায়? অবাক হন হর্ষবর্ধন। ঠেলে ঠুলে নিয়ে যেতে হবে গাড়ি? তার মানে ঠেলা গাড়ি নাকি মশাই? না না, তা কেন, মোটর গাড়ি।
আর দম দিয়ে চালাবার মতো না হলেও একটু উদ্যম লাগবে বই কি। তবে ওই যা একটু ঠেলা আছে, ওই গোড়াতেই যা একটু ঠেলতে হবে। তারপর একবার ইঞ্জিন চালু হয়ে গেলে গড়গড় করে গড়িয়ে যাবে গাড়ি। এগুলোর অ্যাক্সিলেটার তত ভালো নয় কি না, তাই এরকমটা। আপনার থেকে স্টার্ট নেয় না তাই। নতুন গাড়ির এমন দশা কেন মশাই? নতুন গাড়ি কি এদেশে পাঠায় নাকি ওরা? সেকেন্ড হ্যান্ড সব। বলে সেকেন্ড হ্যান্ড, আসলে কত হাত ঘুরে এসেছে কে জানে। তাকেই আনকরা বলে চালায় এখানকার বাজারে। হর্ষবর্ধনকে একটু ম্রিয়মাণ দেখা যায়। এই রকম জানতাম না তো। ওদের শোরুমে ওই ফিয়াট ছিল আরও দুখানা। এজেন্ট ভদ্রলোক নমুনা দেখালেন আমায়। ঝকঝকে নতুন, খাসা চমৎকার দেখতে কিন্তু। ওই ওপর ওপর সমজদারের হাসি হাসেন ভদ্রলোক। উপরে চাকন চিকন, ভিতরে খড়ের আটি। উপরটা ঝকঝকে, ভিতরটা ঝরঝরে। একটু দম নিয়ে নবোদ্যমে তিনি লাগেন আবার। তাছাড়া এই গাড়িগুলোর আরেকটা দোষ, এই পেট্রোল কনজামশন বড্ড বেশি। পেট্রোল খায় খুব। তা খাক, খাইয়ে লোকদের আমরা পছন্দ করি, আমরাও খুব খাই। শুধু কি পেট্রোল, তাছাড়া হোঁচট? হোঁচট? হর্ষবর্ধন বুঝতে পারেন না। চোট খান হঠাৎ। যেতে যেতে হোঁচট খায় যে গাড়ি, ভয়ঙ্কর স্কিড করে। ছাগলছানা সামনে পড়লে আর রক্ষে নেই বুঝি? হর্ষবর্ধন সুধান। চাপা দিয়ে চলে যায় বলছেন তাই? ভদ্রলোক তো অবাক। ছাগলছানা পাচ্ছেন কোথা থেকে? ওই যে বললেন স্কিড, স্কিড মানে তো ছাগলছানা। পড়িনি নাকি ফার্স্ট বুকে? ছাগলছানা অবধি যে তার বিদ্যের দৌড়, সে কথা অম্লান বদনে প্রকাশ করতে তিনি কোনো কুণ্ঠাবোধ করলেন না। না না, সে তো হলো গিয়ে কিড, এটা স্কিড। তার মানে যেতে যেতে হঠাৎ লাফিয়ে যায় গাড়িটা, টাক করে বেটক করে গিয়ে পড়ে। আর এই করে বেমক্কা মানুষ খুন করে বসে মাঝে মাঝে। হ্যাঁ, আঁতকে ওঠেন হর্ষবর্ধন। মারাত্মক গাড়ি মশাই, তবে আর বলছি কি। কি সর্বনাশ! সর্বনাশ বলতে গাড়ির ব্রেকটাই আসলে খারাপ। হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে আপনাকে। রাস্তায় যত খুন রকম হবে আপনার গাড়ির তলায়, তার খেসারত গুনতে গুনতে দুদিনেই আপনি ফতুর হয়ে যাবেন। লাখ টাকার ক্ষতিপূরণ গুনেও আপনি পার পাবেন না। লাখ লাখ টাকা ফাঁক হয়ে যাবে ওই গাড়ির জন্যেই বলছেন আপনি? ওই ব্রেকের জন্যেই ব্রোক হতে হবে আপনাকে শেষ তক। ব্রোক হবার আগেই যেন ব্রেকডাউন হন হর্ষবর্ধন। ভেঙে পড়েন তিনি। আর কলিশন হলেই তো হয়েছে। যদি আর কোনো গাড়ি কি ল্যাম্পপোস্টের সঙ্গে একটুখানি ধাক্কা লাগে, তাহলেই তক্ষুনি ভেঙে চুরমার। দাথুনকো গাড়ি মশাই। তাহলে আমরাও তো খতম হয়ে যাব সেই সঙ্গে। খতম না হলেও জখম তো বটেই। তবে গাড়িটা কিনেই ইন্সিওর করিয়ে নেবেন। আপনারাও লাইফ ইন্সিওর করে রাখবেন নিজেদের, তাহলেই কোনো ভয় থাকবে না। আর যদি কি রক্ষা পাবে, তাহলে কোম্পানির থেকে দুটোরই খেসারত পেয়ে যাবেন তখন। মারা গিয়ে টাকা পাওয়ার কি
কোনো মানে হয়? আর নাই যদি বা মরি, কেবল হাত পাই হারাই, তা হারিয়ে অর্থ লাভ করাটা কি একটা লাভ হলো নাকি? সেটা দৃষ্টিভঙ্গির তারতম্য, যে যেমনটা দেখে। কেউ টাকা উপায় করার জন্য সারা জীবন ব্যয় করে, কেউ বা জীবন রক্ষা করতে গিয়ে দুহাতে টাকা ওড়ায়, যার যেমন অভিরুচি। ইস, ফেঁসে গিয়েছিলাম তো আরেকটু হলেই, ফাঁসিয়ে দিয়েছিল গাড়িটা। কি ভাগ্যি আপনার সঙ্গে দেখা হলো আজ। আপনি বাঁচিয়ে দিলেন মশাই, আমাকেও আর আমার টাকাকেও। না না, তাতে কি হয়েছে? আপনি ঘাবড়াবেন না। চাপবার জন্যে কি আর গাড়ি? তার জন্যে তো ট্যাক্সি রয়েছে। রাস্তায় পা দিয়েই যদি ট্যাক্সি মিলে যায়, তাহলে তার চেয়ে ভালো আর হয় না। আর তা সস্তাও ঢের। এধারে দেখুন, এসব গাড়ির পেছনে খরচাটা কি কম? ঠুনকো গাড়ি, পচা কলকবজা, একটুতেই বিকল, অর্ধেক দিন কারখানার গ্যারেজেই পড়ে থাকবে। তারপরে মেরামত হয়ে এলেও দুদিনেই আবার যে কে সেই। এমন গাড়িতে আমার কাজ নেই, এ গাড়ি আমি নেব না। না না না, নেবেন না কেন? বললাম না, চাপবার জন্য তো গাড়ি নয়। গাড়ি হচ্ছে বাড়ির শোভা, বাড়ির ইজ্জত বাড়াবার। বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে পাড়াপড়শির কাছে মান বেড়ে যায় কত। আমার গিন্নিও সেই কথাই বলেন বটে। বলেন যে একটা গাড়ি নেই বলে পাড়াপড়শির কাছে মুখ দেখানো যাচ্ছে না। ঠিকই বলেন তিনি। বাড়ি গাড়ি এসব তো লোককে দেখানোর জন্যেই মশাই, দেখে যাতে পাড়ার সবার চোখ তাতায়। তবে এ যা গাড়ি, চোখে আঙ্গুল দিয়ে তো দেখানো যাবে না পড়শিদের। তেমন করে দেখাতে গেলে তো তাদের চাপা দিয়ে তবে দেখাতে হবে। নিজের চাপা না দিলেও গা ঘেঁষে গিয়ে কি গায়ে কাদা ছিটিয়ে গেলেও চলে। কিন্তু তা তো আর এ গাড়িতে সম্ভব হবে না। গাড়ি চালু হলে তবেই না কাদা ছিটোবার কথা। তবে হ্যাঁ, পড়শিদের কানে আঙুল দিয়ে দেখাতে পারেন বটে। কানে আঙুল দিয়ে? তিনি অবাক হন। সে আবার কীরকম ধারা? কেন, ওই ঘচাং ঘচ, ওইটা করতে পারেন আপনারা। ওই ঘচাং ঘচ। ঘচাংঘচ? হ্যাঁ, আপনারা 4 জন আছেন বললেন না? কর্তা, গিন্নি, দেওর আর বাড়ির চাকর, 4 জন তো রয়েছেন। বাড়ির দেউড়িতে তো থাকবে গাড়ি। গাড়ির 4 দরজায় আপনারা 4 জন দাঁড়াবেন। তারপর ওই ঘচাং ঘচ। ঘচাংঘচ কি মশাই? বারবার শুনে বিরক্ত হন হর্ষবর্ধন। আপনারা 4 জনায় মিলে গাড়ির 4টে দরজা খুলুন আর লাগান। ঘন্টায় ঘন্টায়, ঘন্টার পর ঘন্টা কেবল ঘচাং ঘচ, ঘচাং ঘচ, ঘচাং ঘচ চলতে থাকুক পরম্পরায়। রীতিমতন কানে আঙুল দিয়ে টের পেতে হবে পড়শিদের যে হ্যাঁ, গাড়ি একখানা আছে বটে পাড়ায়। চালান দিনভর ওই ঘচাং ঘচ। কিন্তু ঘচাংঘচ করাটা কি ভালো? তাহলে ঘচাং ঘচের ফাঁকে ফাঁকে প্যাপও চালাবেন, তাও করতে পারেন ইচ্ছে করলে। প্যাঁপো? একটু যেন ভোরকেই যান তিনি। হ্যাঁ, প্যাপও। গাড়ির সব কিছু বাজে হলেও ওর হর্নটা কিন্তু নিখুঁত। সেটাও বেশ বাজে, মাঝে মাঝে তাই বাজান। চলুক ওই প্যাপও আর ঘচাং ঘচ। দূর মশাই, ঘচাংঘচ! আমি এক্ষুনি চললাম অর্ডার ক্যান্সেল করতে। অমন ঘচাংঘচ গাড়ি আমার চাই নে। চুল না ছেটেই
তীর বেগে বেরিয়ে পড়লেন হর্ষবর্ধন। গাড়ি খারিজ করে দিয়ে বাড়ি ফিরলেন। তারপর, না গিন্নি, ঘচাংঘচ করা পোষালো না আমার পক্ষে বলে বাড়ি ফিরে গিন্নির কাছে পাড়তে গেছেন গাড়ির কথাটা। তিনি তো বাড়ি তোলপাড় করে তুললেন। কর্তার বোকামির বহর মাপতে না পেরে কিছু আর তিনি বাকি রাখলেন না তার। বউয়ের বকুনি খেয়ে আজ সকালেই আবার তিনি মুখ চুন করে গেছেন সেই এজেন্টের কাছে। গাড়িটা চাই মশাই, আমি মত পাল্টেছি আমার। গাড়ি আর কোথায়? আপনি অর্ডার ক্যান্সেল করে যাবার পর যিনি 2 নম্বরে ছিলেন আপনার ঠিক পরেই ছিলেন, যিনি পেয়ে গেছেন গাড়িটা, ওই যে তিনি ডেলিভারি নিয়ে বেরিয়ে আসছেন এখন। তিনি দেখিয়ে দেন। তবে যদি বলেন আপনার নাম আমি 2য় স্থানে রাখতে পারি। এরপর যে গাড়িটা আসবে সেইটা আপনি পাবেন, ফের আবার 3 বছরের ধাক্কা হয়তো। হর্ষবর্ধনের চোখের ওপর দিয়ে প্যাঁ পোঁ করতে করতে চলে গেল গাড়িটা। তার মুখ দিয়ে বেরুতে শোনা যায় শুধু, সেই ভদ্রলোক দেখছি, সালুনের আলাপি কালকের সেই ঘচাংঘচ। অদ্বিতীয় সেই ভদ্রলোককে দেখে আপন মনেই তিনি খচখচ করেন।